আচ্ছা দেখো, কোন পর্যন্ত পড়াইছিলাম গত ক্লাসে? H1 H1P এগুলো পড়ানো হয়েছিল না? লিস্ট পড়াই নাই না? দেখো, আমরা তো জানি লিস্ট হচ্ছে কয় প্রকার বলতো? দুই প্রকার না? অর্ডার্ড লিস্ট আনঅর্ডার্ড লিস্ট ডেসক্রিপশন লিস্ট। লিস্ট হচ্ছে এই হচ্ছে তিন প্রকার: অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, আরেকটা কি? ডেসক্রিপশন লিস্ট। তো অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে অর্ডার্ড লিস্ট কোনগুলো তোমাদের তো মনে আছে নিশ্চয়ই? নাম্বার থাকবে, নাম্বার থাকবে যে লিস্টগুলোতে, সেগুলোকে বলা হবে অর্ডার্ড লিস্ট। অ্যাট্রিবিউট জিনিসটা তো আমরা গত ক্লাসে পড়ছিলাম। তো অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে দুইটা। আচ্ছা, অর্ডার লিস্টের ট্যাগ সমূহ লেখো আগে। অর্ডার লিস্ট তৈরি করার জন্য তুমি টোটাল দুইটা ট্যাগ ব্যবহার করতে হবে তোমার। একটা হচ্ছে ওএল ট্যাগ ব্যবহার করতে হবে, আরেকটা হচ্ছে এলআই ট্যাগ ব্যবহার করতে হবে। আজকের আগ পর্যন্ত আমরা যে ট্যাগগুলা শিখছি, একটা নির্দিষ্ট কাজ করার জন্য একটা ট্যাগই ব্যবহার করা হয়েছে। যেমন বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করছি আমরা, হেডিং লেখার জন্য H1 ট্যাগ ব্যবহার করছি, প্যারাগ্রাফ তৈরি করার জন্য পি ট্যাগ ব্যবহার করছি, কালারিং করার জন্য ফন্ট ট্যাগ ব্যবহার করছি। কিন্তু তুমি যদি একটা লিস্ট বানাইতে চাও, তুমি একটা ট্যাগ ব্যবহার করতে পারবে না, তোমাকে দুইটা ট্যাগ ব্যবহার করতে হবে। একটা হচ্ছে ওএল আর একটা কি? এলআই। দুইটা ট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে। ওএল এর অ্যাট্রিবিউট হচ্ছে দুইটা, একটা হচ্ছে টাইপ, আরেকটা হচ্ছে স্টার্ট। টাইপের ভ্যালু হইতে পারে পাঁচটা: 1, এ বড় হাতের এ, আই বড় হাতের আই। আর স্টার্টের ভ্যালু হবে এনি, খুব ভালো করে বুঝো এটা, এনি নাম্বারড ভ্যালু, অর্থাৎ 1 2 3 4 এগুলা, অন্য কিছু হইতে পারবে না 1 2 3 4 ছাড়া স্টার্টের ভ্যালু। এলআই এর অ্যাট্রিবিউট হচ্ছে কি বলতো? এটা ইম্পর্টেন্ট কিন্তু। এলআই এর একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে কি? টাইপ। টাইপের ভ্যালু ওই পাঁচটাই, আগের পাঁচটাই। ঠিক আছে? তো এই এলআই এর কাজ সহসা লাগবে না, তবে একটা বোর্ডে 2024 সালে একটা বোর্ডে একটা ব্যতিক্রম প্রশ্ন আসছিল, এটার জন্য আমরা শিখবো আর কি এলআই এর যে অ্যাট্রিবিউটর টাইপ, এটার কাজ কি। এখন আমাদের দেখতে হবে যে একটা অর্ডার লিস্ট কিভাবে লেখে। লিখছো না এগুলা? এখন আমাদের দেখতে হবে একটা অর্ডার লিস্ট কিভাবে লেখে বডির মধ্যে। ধরো একটা প্রশ্ন আছে, সি এবিসি ডি পি কিউ আর এবং ই হচ্ছে এক্স ওয়াই জেড। যে কোনো একটা লিস্টের প্রশ্ন দেখবো দুইটা পার্ট, একটা হচ্ছে চিহ্নের পার্ট, এটা হচ্ছে চিহ্নের পার্ট, আর একটা হচ্ছে আইটেমের নামের পার্ট। সবসময় থাকবে চিহ্নের পার্ট আর একটা হচ্ছে নামের পার্ট। চিহ্নের মধ্যে অর্ডার লিস্টের চিহ্নগুলো থাকতে পারে, আনঅর্ডার লিস্টের চিহ্নগুলো থাকতে পারে, আরেকটা থাকবে হচ্ছে নামের পার্ট। তো এটার কোড আমরা কিভাবে লিখবো? বডির মধ্যে এইচটিএমএল তো লিখতেই হবে। বডির মধ্যে বডির মধ্যে আমাদের প্রথমে লিখতে হবে ওএল ট্যাগ। ওএল ট্যাগে এই যে না চিহ্নটা, এগুলা কি সিডি না?
তাহলে ও এল টাইপ ইকুয়াল টু হবে এ, সরি ছোট হাতের এ, এবং স্টার্ট ইকুয়াল টু কত বলো তো? 3, নট সি, স্টার্ট কিন্তু 3। এরপরে এলআই, এলআই হচ্ছে এবিসি, এলআই হচ্ছে পিকিউআর, এবং এলআই হচ্ছে এক্স ওয়াই জেড। এখন এটা ইন্টারনালি কিভাবে কাজ করে আমরা যদি একটু চিন্তা করি তাহলে হচ্ছে এরকম, যখন এই ট্যাগটা পাবে, এই ট্যাগের কাজ হচ্ছে কি জানো? নাম্বারগুলা বসায় দেওয়া, এ বি সি নাম্বারগুলা বসায় দেওয়া। এই ট্যাগের কাজ কি? নাম্বারগুলা বসায় দেওয়া। আর এই ট্যাগের কাজ হচ্ছে নামগুলা বসায় দেওয়া। বুঝতে পারছি? তাহলে এই ট্যাগের কাজ কি? নাম্বার বসায় দেওয়া। এই ওএল ট্যাগের কাজ হচ্ছে নাম্বারগুলা বসায় দেওয়া, আর এলআই ট্যাগের কাজ হচ্ছে নামগুলা বসায় দেওয়া। এখন স্টুডেন্টরা যে ভুলটা করে, অনেক পরীক্ষার মধ্যে, পরীক্ষার খাতার মধ্যে আমি দেখছি, এইচএসসি পরীক্ষার খাতার মধ্যে এখানে এইভাবে লেখে এ বি সি। তো তুমি এন এ বি সি লিখবা, তাহলে এই ট্যাগের কি দরকার ছিল? বুঝতে পারছি জিনিসটা? এই কাজ করা যাবে না। আবার মানে যারা আরো বেশি ট্যালেন্টেড, অতিরিক্ত ট্যালেন্টেড চোটে আটতেছেন আর কি, এরা এলআই টেলাই কিছুই দেয় না, ও এল এর মধ্যে এভাবে লেখে এ এরকম সি এ বি সি, ডি হচ্ছে পি কিউ আর, সি হচ্ছে এক্স ওয়াই জেড। খুব সুন্দর কোড হয় না? তো এগুলা করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোড, এটা হচ্ছে কোড, ঠিক আছে? পারবো? তো অর্ডার লিস্টের বেসিক আসলে এত সহজ প্রশ্ন তোমাদের দিবে না, বলে লাভ নাই। এবার আসো আনঅর্ডার লিস্ট, বেসিকটা খালি দেখাইলাম। আনঅর্ডার্ড লিস্ট। আচ্ছা, আর আনঅর্ডার লিস্টের আগে আমরা আরেকটা একটু এক্সাম্পল দেখি। এটা কি লিস্ট বলো তো? এটা কোন ধরনের লিস্ট? সি এবিসি ডি এফ এক্স ওয়াই জেড। এটা কেমনে লিখবা? ব্যাস লাগে গেল না ব্যাপারটা? আদৌ কি এটা সম্ভব? এটা সরাসরি কোড করে দেখি সম্ভব কিনা না। পরে খাতায় লিখলাম, পরে সম্ভব হইল না, তাহলে তো হইল না, তাই না? ওএল, এখানে যদি আমি টাইপ ইকুয়াল টু সামথিং কিছু একটা লিখি, এটা প্রত্যেকটা আইটেমের জন্য সেম দেখাবে না? তাহলে কি এখানে টাইপ লেখা যাবে? কথা কি বুঝো নাই? আমি মনে করি এখানে এ লিখি যদি, তাহলে প্রত্যেকটা আইটেমে কি এবিসি টাইপ এটা দেখাবে না? এখানে তো টাইপটা লেখা যাইতেছে না। আমার লিখতে হবে কি জানো? শুধু স্টার্টটা। শুরু হয়েছে কত থেকে? স্টার্ট ইকুয়াল টু 3। এলআই, প্রথমটা হচ্ছে এলআই কি? এবিসি। এখন এবিসির আগে কোন টাইপ? এটা লিখবো আমি এলআই এর মধ্যে এ। পি কিউ আর এর আগে হচ্ছে আই, আর এক্স ওয়াই জেড এর আগে হচ্ছে 1। বুঝছো? দিই হয় কিনা পরে বুঝাই আগে। বুঝছে? আসছে? কিভাবে হইলো তাহলে ব্যাপারটা? টাইপের ভ্যালু তো, আচ্ছা এখানে আবার ভুলে তোমরা, এখানে যেহেতু 4 আছে এখানে 4 লেখা যাবে না, এরকম লেখা যাবে? টাইপের ভ্যালু 5টা ফিক্সড ভ্যালু, এ 1 বড় হাতের এ, আই বড় হাতের আই, 5টা ফিক্সড ভ্যালু। তো আমি যে এই যে এখানে লিখলাম, এখানে যে আমি লিখলাম তোমাদের শিখাইলাম না যে এলআই এরও একটা অ্যাট্রিবিউট আছে,
এটা সহসা কাজে লাগবে না, জেনারেলি কাজে লাগে না, কিন্তু এরকম যদি পেঁচায় দেওয়ার চেষ্টা করে, যদি এরকম পেঁচায় দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, তখন আমার এলআই এর মধ্যে টাইপ ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এটা অন্যটা লিস্টের ক্ষেত্রে যেমন ওই সি তো হবে, স্টার্টের ভ্যালু তো নাম্বার ভ্যালু সবসময়। সি কেন দিব? এনে স্টার্ট কি দিব? কেন দিছি? শুরু হয়েছে কত থেকে? সি থেকে শুরু হয়েছে না? এটা 4 না, এটা 5 না, এগুলো তো 3 এর পরে 4, 4 এর পরে 5ই তো, মানে এগুলা সব 3, 4, 5, কিন্তু 3 প্রথমটার ক্ষেত্রে এক ধরনের, 3 দ্বিতীয়টার ক্ষেত্রে এক ধরনের, 4 তৃতীয়টার ক্ষেত্রে এক ধরনের 5। এরকম এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। এটা তো টেস্টের প্রশ্ন ছিল তোমাদের। একটা ছেলে কেন? তোমাদের টেস্টের প্রশ্ন, টেস্ট পরীক্ষা দেওয়া নাই? ওটার ক্ষেত্রে যে এ এ এ বি এ সি যদি থাকে, ব্যাপারটা হচ্ছে কি, আমি দাঁড়াও আমি একটু বুঝাই দিই তোমাদের। আমাদের টোটাল দেখো, টোটাল চিহ্ন আছে, দেখো খেয়াল করো, 1 এ এ আই আর আই, এইটা এটা এটা, এই তিনটা কিন্তু নাম্বার। খেয়াল করছো? এই তিনটা কিন্তু নাম্বার। এটার কিন্তু আনলিমিটেড সংখ্যক চিহ্ন আছে, কিন্তু এই দুইটার কিন্তু 26টা চিহ্ন আছে। 26-এর পর থেকে যেগুলো শুরু হবে এগুলো আসলে আমরা অভ্যস্ত না, দেখে অভ্যস্ত না। ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত 1 থেকে 26 আমি বুঝলাম। 27 নাম্বারটা কি আসলে? এ, 28 নাম্বারটা এ বি। বুঝতে পারছো? তো তোমার এই প্রশ্নটা যদি এরকম থাকতো 27 এবিসি, 28 ডিই এফ, 29 এক্স ওয়াই জেড, তোমার কাছে কিন্তু কঠিন লাগতো না। এই প্রশ্ন কি কঠিন? তোমরা কি করতে, টাইপ ইকুয়াল টু 1 আর স্টার্ট ইকুয়াল টু কত? 27, তাইলে কোনো সমস্যা নেই, এটা ইজি প্রশ্ন ছিল। কিন্তু যখনই আমরা এই 27-এর পরিবর্তে এ লিখে দিছি, 28 হচ্ছে ডি এফ, সরি এ বি এসি লিখে দিছি, তখনই হইতেছে যে এটা আসলে কি, এটা বুঝতেছো না তোমরা। অনেকে এটার উত্তর টেস্ট পরীক্ষার খাতা দেখলাম যখন, অনেকে উত্তর দিচ্ছে এরকম, স্টার্ট ইকুয়াল টু এ, স্টার্ট ইকুয়াল টু কে হবে? স্টার্টের ভ্যালু কি এরকম হতে পারবে? তো স্টার্টের ভ্যালু হবে কি 27, 27 থেকে শুরু হবে, আর এগুলো তো দরকার নেই। আর টাইপ ইকুয়াল টু এ। এখন দেখো উত্তরটা কি আসবে, এ বি এস সি। দেখছো? এর থেকে আর কি পেঁচাবে? পেঁচানো সবকিছু পাইছি। যদি আলাদা আলাদা টাইপ হয় পারবা না? প্রত্যেকটাতে যদি আলাদা আলাদা নাম্বার থাকে, এই পারা যাবে? ধরো পরীক্ষার হলে গিয়ে দেখলে এরকম আসছে, এ এ এবিসি, 28 পি কিউ আর, ঠিক আছে, এডি এ বি এসি এসি, এরকম আসছে। আবার মনে করো এক্স ওয়াই জেড, তাহলে উত্তরটা কি হবে বলো তো? তার কেমনে লিখতে হবে উত্তরটা? কেমনে লিখতে হবে? ও এল টাইপ ইকুয়াল টু কি দিব? টাইপ ইকুয়াল টু কি দিব? জি না, এখানে টাইপ দেওয়াই যাবে না। এখানে টাইপ দেওয়া যাবে? সবগুলা কি সেম টাইপ? যখন সবগুলা সেম টাইপ হবে তখন তুমি এখানে টাইপ লিখবা। এখানে শুধু আমরা স্টার্ট লিখবো। স্টার্ট ইকুয়াল টু কি হবে? 27। আর এলআই এর মধ্যে প্রথমটার টাইপ হচ্ছে এ, এবিসি, 27 বলে। দ্বিতীয়টার টাইপ হচ্ছে 1, পিকিউআর।
তৃতীয় টাইপ হচ্ছে আবার এ। লাস্টে ওয়েল। বুঝতে পারছো? যখন আলাদা আলাদা টাইপের থাকবে, প্রত্যেকটা আইটেমের টাইপ যখন আলাদা হবে তখন কিন্তু টাইপ আর কম্বাইন্ড টাইপ, এটা এখানে তুমি যা দিবে এটা তো সবগুলোর জন্য প্রযোজ্য। এখানে যদি টাইপ লেখো তখন হচ্ছে তোমার এখানে টাইপ না দিয়ে এলআই টাইপ লিখতে হবে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এবার আমরা হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ না 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 না, যখন সবগুলোর জন্য যদি একই টাইপ প্রযোজ্য তখন ওয়েলের মধ্যে দিবা, তখন তো এলআই এর মধ্যে দিবা না। ক্লিয়ার? মানে অর্ডার লিস্টে পেছানো তেমন আর কিছু নাই, এগুলাই মোটামুটি কমপ্লেক্স হতে পারে। আনঅর্ডার লিস্ট আমরা কি শিখছি? আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে একটা ইউএল, একটা হচ্ছে এলআই। ইউএল এর অ্যাট্রিবিউট হচ্ছে একটাই, সেটা কি? টাইপ। টাইপের ভ্যালু হতে পারে কয়টা? ডিস্ক, সার্কেল, স্কয়ার, নান। এলআই এরও অ্যাট্রিবিউট হতে পারে টাইপ, সেম, একই ভ্যালু একই। এলআই টাইপ কখন ইউজ করব? যখন প্রত্যেকটা আইটেমের টাইপ আলাদা থাকবে তখন এলআই ইউজ করব, আর সবগুলো যদি সেম থাকে তখন ইউএল এ টাইপ ইউজ করব। আর ডিস্ক তো মনে আছে নিশ্চয়ই, ডিস্ক হচ্ছে এটা, সার্কেল হচ্ছে এটা, স্কয়ার হচ্ছে এটা। যদি প্রত্যেকটা আইটেমের টাইপ যদি আলাদা হয় তখন এলআই টাইপ লিখবো আগের মতোই, আর যদি কম্বাইন্ড একই টাইপ হয় সবগুলোর জন্য তখন আমরা ইউএল এ লিখবো। ওকে, যেমন 2024 সালে কোন একটা বোর্ডে প্রশ্ন আসছিল এরকম, এরকম পারা যাবে? কি করতে হবে বলো তো? ইউএল এ কিছুই লিখবো না, এলআই এ টাইপ লিখবো। প্রথমটা ডিস্ক, এবিসি। প্রথম পরেরটা হচ্ছে সার্কেল, তারপরেরটা হচ্ছে স্কয়ার। কেন এমন তার আসার কি দরকার ছিল? আসার কি দরকার ছিল? আমি একটু ভালো করে লিখে দিই। এলআই, যাও, এলআই টাইপ ইকুয়াল টু প্রথমটা কি? ডিস্ক, এবিসি, সার্কেল, পিকিউআর। এলআই টাইপ ইকুয়াল টু স্কয়ার এক্স ওয়াই জেড। বুঝতে পারছো? ওইটা হ্যাঁ ওইরকমই লিখতে হবে। বুঝি নাই, বুঝিনি প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্নে, আচ্ছা এটা প্রশ্নে যেভাবে আছে এগুলো এইভাবে লিখতে হবে।
আইটেমগুলো যেভাবে থাকবে এভাবে লিখতে হবে। ক্লিয়ার হয়েছে? আর যদি সবগুলো ডিস্ক থাকতো তখন আমরা ইউএল এর টাইপ ইকুয়াল ডিস্ক লিখতাম। বুঝছি? এবার আসো ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট থেকে আসলে এখন পর্যন্ত কমপ্লেক্স প্রশ্ন আসেই নাই, কারণ ডেসক্রিপশন লিস্টে স্টুডেন্টদের মাথায় একটু কম ঢুকে। ডেসক্রিপশন লিস্ট জিনিসটা হচ্ছে বিভিন্ন বাংলা বা ইংলিশের ক্ষেত্রে তোমরা যখন বর্ণনামূলক কোনো প্রশ্ন লেখো তখন পয়েন্ট আকারে লেখো না? দেখো তো নাকি? লিখছো তো একটা সময়ে, সৃজনশীল কারিকুলামে তো তোমরা একটু কমই লিখছো এগুলা। ওই যে এরকম একটা পয়েন্ট লিখতা, পয়েন্টের নাম লিখতা, লিখে পরে এখান থেকে যে এভাবে লিখতাম। আবার আরেকটা পয়েন্ট হয়তো রচনার মধ্যে লিখো, রচনার মধ্যে, রাইট রাইট, রচনার মধ্যে আবার এরকম এরকম এরকম, আবার একটা পয়েন্টের নাম লেখো, আবার আবার এরকম এরকম লেখো না? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ঠিক আছে? অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্টে দুইটা ট্যাগ ব্যবহার করেই লিস্ট তৈরি করা যায়, তবে ডেসক্রিপশন লিস্টের ক্ষেত্রে টোটাল তিনটা ট্যাগ ব্যবহার করতে হয়। ট্যাগ তিনটা হচ্ছে, এক নাম্বার ডিএল, দুই নাম্বার ডিটি এবং তিন নাম্বার হচ্ছে ডিডি। ডিএল এর ফুল মিনিং তো জানো, ডেসক্রিপশন লিস্ট। ডিটি এর ফুল মিনিং কি বলো? ডেফিনিশন টার্ম। ডিডির মানে কি? ডেফিনিশন, ডেসক্রিপশন। ওকে, ডেফিনিশন, ডেসক্রিপশন। তো এবার আসো একটা উদাহরণে যাই। তিনটা সংজ্ঞা লিখবো আমরা। মনে করো HTML, এটার সংজ্ঞা হচ্ছে হাইপার টেক্সট, ওই তো মনে করো এটাই সংজ্ঞা, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আইসিটির সংজ্ঞা, দিস ইজ কল্ড আইসিটি। এটাই তো সংজ্ঞার লাস্টে তো আছে নাকি? আরেকটা মনে করো লিখলাম যে আইপি, ইন্টারনেট প্রোটোকল। এই যে একটা লিস্ট হয়ে গেল। যেভাবে প্রশ্ন আছে সেইভাবে উত্তর লিখে ফেলবো। দেখো পুরোটা কিসে হবে? এটা হচ্ছে ডিটির মধ্যে, এটা কার মধ্যে? ডিডির মধ্যে। আবার এটা ডিটির মধ্যে, এটা ডিডির মধ্যে, এটা ডিটির মধ্যে, এটা ডিডির মধ্যে। শেষ। এটা সবচেয়ে সহজ। এটাই উত্তর।
বুঝছি, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার আমরা মোটামুটি লিস্টের বেসিক গুলা পড়ে ফেলছি, হ্যাঁ। এবার আসো যেটা পরীক্ষায় আসবে বা আসে, নেস্টেড লিস্ট। নেস্টেড নেস্টেড লিস্ট মানে হচ্ছে লিস্টের ভিতরে লিস্ট থাকবে। এ ABC, AB, AC, B, PQR, PQ, QR, C, XYZ। লিখছো? প্রশ্ন লিখছো? এবার উত্তর আমি যেভাবে লিখবো সেভাবে যদি তোমরা উত্তর লেখো, তাহলে তোমাদের নেক্সটের লিস্ট কখনো ভুল হবে না, ঠিক আছে? কিন্তু এইভাবে উত্তর লেখাটা একটু পেজের একটু ঝামেলা হইতে পারে, তো পারলে তোমরা একটু রাফে লিখে ফেলতে পারবা, তারপরে হচ্ছে তুমি মেইনলি তোমার পরীক্ষার খাতায় লিখতে পারো, ঠিক আছে? কিভাবে উত্তরটা লিখবো? প্রথমে এই যে আকাশি কালার, না কি কালার এটা, ব্লু আর কি, ব্লু, এই ব্লু স্কাই ব্লু কালার, স্কাই ব্লু কালারের যে লিস্ট, সেটা হচ্ছে আমার মাদার লিস্ট, তাই না? তো বাকি যে বাচ্চা হলুদ এবং সবুজ কালারের যে লিস্ট আছে, এই বাচ্চা লিস্ট বাদ বাকি মনে করি যে আমি, আমার শুধু একটাই লিস্ট আছে, সেটা হচ্ছে মাদার লিস্টটা, সেই লিস্টের কোডটা আমি লিখবো। লিখবো কিভাবে? সেই লিস্টটা হচ্ছে আমার একটা অর্ডার লিস্ট, টাইপ ইকুয়াল টু এ, স্টার্ট ইকুয়াল টু, শুরু থেকে শুরু হইলে না লিখলেও চলে, কিন্তু প্র্যাকটিসের কারণে আমরা লিখলাম স্টার্ট ইকুয়াল টু 1। এই যে আবার কই স্টার্ট ইকুয়াল টু এ, স্টার্ট ইকুয়াল টু এ না। এখন একদম খাতার লাস্টের দিকে আমরা লিখলাম হচ্ছে স্ল্যাশ ওএল। তাহলে আমার এন্ডিং ট্যাগ নিয়ে কিন্তু চিন্তা করা লাগতেছে না, হ্যাঁ। খাতার শেষের দিকে লিখলাম স্ল্যাশ ওএল, ওকে। এটা একটু এদিকে সরাই লিখি, তাহলে সুন্দর দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা। এবার এই মাদার লিস্টের আইটেম কয়টা? 3টা, LI, ABC। আচ্ছা, এবার আমি, তুমি যদি চাও এখানে LI শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে পরেও শেষ করতে পারো, পরে শেষ করাটা পরে বুঝাচ্ছি আমি। LI, এখন আরেকটু একটু জায়গা রেখে লিখবো আরেকটা LI, PQR, আরেকটু জায়গা রেখে লিখবো আরেকটা LI, XYZ। জায়গা কেন লিখলাম? কারণ এই এবিসির একটা চাইল্ড আছে, সেটা লিখতে হবে এখানে। PQR এর একটা চাইল্ড আছে, সেটা লিখতে হবে এখানে, বুঝতে পারছি? এবার আমি মাদার লিস্টের চিন্তা বাদ, এবার আমি শুধু চিন্তা করবো এখন আমার আগের সব চিন্তা বাদ, আমি নতুন করে চিন্তা করবো কি নিয়ে? শুধু এই যে এতটুকু নিয়ে। এটা কি একটা আনঅর্ডারড লিস্ট না? সেটা আমি লিখবো সেটা নিচে ইউএল। দেখো আমি কিন্তু একটু সাইডে সরাই লিখতেছি, এটার চাইল্ড যেহেতু, এটার ভিতরে যেহেতু, আমি সাইডে সরাই লিখতেছি। ইউএল টাইপ ইকুয়াল টু ডিস্ক স্ল্যাশ ইউএল। আমি কিন্তু আগে স্ল্যাশ ইউএল দিছি, আগে কিন্তু আমি এলআই লিখি নাই, আগে এন্ডিং লিখছি। LI AB, LI AC। তাহলে আমার এতটুকুর কাহিনী শেষ।
এবার এতটুকুর কাহিনী, এটা কই আছে? সেকেন্ড আইটেমের পরে, অর্থাৎ এই জায়গায় লিখতে হবে। এই জায়গায় এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, যেটা টাইপ ইকুয়াল টু হচ্ছে 1 আর স্টার্ট ইকুয়াল টু হচ্ছে 2। এটারও আগে এন্ডিংটা একটা লিখে নিব, /OL। এটার আইটেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি PQ, আর একটা হচ্ছে QR। এটার কোনো চাইল্ড নেই, কারণ আমি এখানে জায়গাও রাখিনি। শেষ আমার কোড। এখন দেখো, খেয়াল করো, এই OL এর এন্ডিং ট্যাগ বরাবর কিন্তু এই OL পড়ছে, এই LI এর। আচ্ছা, LI শেষ এখানে যদি তুমি যদি না করে তুমি চাইলে এখানেও শেষ করতে পারো, মানে এই লিস্ট লেখার পরে লাস্টে গিয়ে শেষ করতে পারো। আবার তুমি যদি এখানে শেষ করো তাও কোনো সমস্যা নেই। আমি দেখলাম যে পাঞ্জিরিতে সবগুলা উত্তরে এখানে শেষ করে দিছে, এটা কোনো সমস্যা নেই, একই উত্তর আসে। এটার এন্ডিং ট্যাগ বরাবর দেখো, এটার এন্ডিং ট্যাগ বরাবর এখানে, ঠিক আছে? সো বোঝা যাচ্ছে যে এটার চাইল্ড হচ্ছে এটাই, কারণ এটা একটু ডান সাইডে আছে। বুঝতে পারছি? এই সিস্টেমে লিখতে পারবা? লেখো, এটা তুলে ফেলো খাতায়। হুম, কেন ব্লু হয়ে যায়? লুজ হয়েছিল, দেখছি। আচ্ছা, নেক্সট, এটা উঠানো হইলে দেখো, পরেরটা দেখো। এরপরে যখন আমরা টেস্ট পেপারে প্র্যাকটিস করবো তখন তো এরকম আরো অনেক ধরনের প্রশ্ন পাবো। টপিকগুলো আমরা একটু শেষ করি। IMG ট্যাগ লিস্ট মোটামুটি শেষ। IMG ট্যাগ পরে লিস্টে আরো একটা পার্ট বাকি আছে, ওগুলা পড়ার জন্য আমাদের IMG হাইপারলিংক এগুলো পড়তে হবে। IMG ট্যাগের কাজ তো জানো নাকি? কি করা? ছবি অ্যাড করা। তো IMG ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ, নাম্বার 1 হচ্ছে SRC। এটার ভ্যালু হবে ইমেজ নেম ডট EXT। EXT তে কি? এক্সটেনশন, অথবা ইমেজ ফুল লোকেশন। 2 নাম্বার বর্ডার নাম্বারড ভ্যালু, অর্থাৎ 1 2 3 4, 1 হচ্ছে চিকন বর্ডার, 2 হচ্ছে তার চেয়ে মোটা, 3 হচ্ছে তার চেয়ে মোটা, এরকম নাম্বারড ভ্যালু। 3 নাম্বার হাইট, এটাও নাম্বারড ভ্যালু। 4 নাম্বার উইডথ, এটাও নাম্বারড ভ্যালু। 5 নাম্বার ALT, এটার ভ্যালু হচ্ছে এনি টেক্সট, যে কোনো একটা টেক্সট লিখবা,
এএলটি বা অল্টারের কাজ হচ্ছে, অল্টারনেটিভ টেক্সটের কাজ হচ্ছে ইমেজ যদি কোনো কারণে শো করতে না পারে ওই জায়গায় একটা টেক্সট শো করবে, সেই টেক্সটটাকে তুমি লিখে দিবা। অনেক সময় দেখো না বিভিন্ন জায়গায় লেখা থাকে নো ইমেজ ফাউন্ড বা ইমেজ ইজ নট ভ্যালিড, এই কথাগুলো তুমি এখানে লিখে দিবা অল্টারের মধ্যে। যদি নেটওয়ার্ক ইস্যুর কারণে ইমেজ লোড হতে না পারে তখন এখানে লেখা আসবে যে নো ইমেজ ফাউন্ড বা ইমেজ ক্যান নট বি লোডেড, এরকম কিছু একটা লিখে দিবা। তো এই জিনিসগুলো লিখতে হচ্ছে এএলটির মধ্যে। আর এই এসআরসি কে কি বলা হয় বলতো? আইএমজির আবশ্যিক অ্যাট্রিবিউট। আবশ্যিক অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি। কারণ কি? হ্যাঁ, সোর্স আর কি। আবশ্যিক অ্যাট্রিবিউটের কারণ হচ্ছে, আবশ্যিক বলার কারণটা হচ্ছে আইএমজি ট্যাগ এসআরসি ছাড়া আসলে কাজই করতে পারে না। এই কারণে বাকিগুলা ছাড়া আইএমজি কাজ করবে, বাকিগুলা না হইলেও ইমেজ শো করতে পারবে, কিন্তু এসআরসি ছাড়া ইমেজ শো করতে পারবে না। ক্লিয়ার? তো একটা এক্সাম্পল লিখি আমরা। আইএমজি এসআরসি ইকুয়াল টু ইমেজের নাম ধরো দিল হচ্ছে, ইমেজ না, ইমেজের নাম ধরো দিল হচ্ছে, কি দিব নাম, ধরো পিকচার, পিক ডট পিএনজি। পিএনজিটা হচ্ছে এক্সটেনশন, পিএনজি হইতে পারে, জেপিজি হইতে পারে, জেপিইজি হইতে পারে, যে কোনো কিছু এক্সটেনশন হইতে পারে। এরপর হাইট বলতে পারে, হাইট ইকুয়াল টু ধরো বললো 100 পিএক্স। আচ্ছা, যদি 100 ইন্টু 80 থাকে তাহলে হাইট কোনটা উইথ কোনটা বলো তো? বড়টা অস্ত্রটা না, প্রথমটা উইথ পরেরটা হাইট, প্রথমটা ডাব্লিউ পরেরটা কি এইচ। আচ্ছা, তাহলে হাইট হচ্ছে মানে হাইট হচ্ছে তাহলে 80 হবে, তাই না? এরকম থাকলে হাইট হচ্ছে কি 80, আর উইথ হচ্ছে পিএক্স না লিখলেও হয় 100 পিএক্স, কিন্তু লিখে দিবা। আচ্ছা, এএলটি অল্টারনেটিভ টেক্সটের কথা যদি না বলে, না লিখলেও চলবে, আমরা একটা অল্টারনেটিভ টেক্সট ধরে লিখলাম যে নো ইমেজ ফাউন্ড, আর বর্ডার দিলাম হচ্ছে আমরা একটু মোটা দিলাম 2px। এখন এই যে ভ্যালুগুলো আছে না, এই ভ্যালুগুলো প্রশ্ন বলে দিবে, সো ভ্যালু নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ভ্যালু ট্যালু সব বলে দিবে। এইভাবে হইতেছে আমাদের আইএমজির কোড লিখতে হবে। এবং আইএমজি কিন্তু কি এমটি ট্যাগ, এটার কিন্তু কোনো কি নাই, ক্লোজিং ট্যাগ নাই। এখন আবার আরেক ধরনের প্রশ্ন অনেক সময় বলে দেয় ইমেজের পুরো লোকেশনটা বলে দেয়, যে সি ড্রাইভের মধ্যে ধরো যেরকম ভাবে বলে দিচ্ছে সি ড্রাইভে ইমেজ ফোল্ডারে একাডেমিক ফোল্ডারে কলেজ ডট পিএনজি নামে একটা ছবি আছে। সি ড্রাইভে ইমেজ ফোল্ডারে একাডেমিক ফোল্ডারে এখানে কিন্তু শুধু ইমেজের নাম নেই, ইমেজের পুরো লোকেশন বলে দিছে না। যখন লোকেশন বলে দিবে তখন আমি কিভাবে লিখবো? আইএমজি এসআরসি ইকুয়াল টু, খেয়াল করো, প্রথমে লিখবো ফাইল, কি লিখবা? একটা কোলন দিবা, 3টা স্ল্যাশ দিবা। ফাইল লিখবা, একটা কোলন দিয়ে কি লিখবা? 3টা স্ল্যাশ দিবা। এরপরে যদি কোনো ড্রাইভের নাম থাকে সেই ড্রাইভের নামটা লিখবা, যেমন এই ক্ষেত্রে কি আছে, সি ড্রাইভ। ড্রাইভের নাম সবসময় এইভাবে লিখতে হয়, সি কোলন স্ল্যাশ, ড্রাইভের নাম লিখতে এইভাবে সি কোলন স্ল্যাশ, ঠিক আছে? ডি থাকলে সি এর জায়গায় ডি হবে, এরকম। এরপরে ফোল্ডারের নাম, কোন ফোল্ডার, প্রথমে কোন ফোল্ডারের নাম আছে? ইমেজ ফোল্ডার, তাহলে ইমেজ লিখলাম। তারপরে কোন ফোল্ডারের নাম আছে? একাডেমিক ফোল্ডার, এরপর আবার স্ল্যাশ দাও। তারপরে কোন ফোল্ডারের নাম আছে? তারপরে কোনো ফোল্ডারের নাম নাই, তারপরে কি আছে? ফাইলের নাম, ছবির নাম কি? কলেজ ডট পিএনজি। এই পুরোটাই হচ্ছে এসআরসির ভ্যালু। বুঝতে পারছি? তাহলে কিভাবে লিখবো আমি? ফাইল লিখে কোলন দিয়ে স্ল্যাশ। কখন ফাইল লিখবো? যখন ইমেজের পুরো লোকেশন দেওয়া থাকবে প্রশ্নে। ফাইল লিখে কোলন দিয়ে 3টা স্ল্যাশ দিব, এরপরে সি কোলন স্ল্যাশ যদি কোনো ড্রাইভের নাম দেওয়া থাকে। ড্রাইভের নাম দেওয়া না থাকলে শুধু ফোল্ডারের নাম থেকে শুরু হবে।
সি কোলন স্ল্যাশ এরপরে ফোল্ডারের নাম, তারপর আরো ফোল্ডার থাকলে সেটার নাম, আরো ফোল্ডার থাকলে সেটার নাম, এরকম ফোল্ডারের নামগুলো স্ল্যাশ দিয়ে লিখে লিখে লাস্টে গিয়া ছবির নামটা লিখবো। বুঝতে পারছি কিভাবে লিখবো? তো এই দুই ভাবে হচ্ছে ইমেজ। হ্যাঁ, কোলন উল্টাই দিলে না, না ব্যাক স্ল্যাশ দিলে এখানে হবে না। ব্যাক স্ল্যাশের হিসাব ওটা অন্যরকম একটা নিয়ম আছে ফাইলের, কিন্তু ওইভাবে সবসময় লোড হয় না, এইভাবে 100% লোড হবে। না, কপি করে দিলে যে ফাইল এইভাবে থাকে, দেখাই আমি তোমার। মনে করো এই যে দেখো, এই যে একটা ইমেজ ছবি, হ্যাঁ, এটাকে যদি আমি ওপেন করি ব্রাউজার দিয়ে, ওপেন উইথ কুই, এই যে ওপেন উইথ ফায়ারফক্স দিলাম, হ্যাঁ, দেখো কি আসছে, যে ফাইল স্ল্যাশ, তিনটা স্ল্যাশ, এরপর সি কোলন স্ল্যাশ, এরপর অনেকগুলো ফোল্ডারের নাম দিয়ে লাস্টে এত বড় যে ছবির নাম দিতেছে যে এটা এত ডট জেপিজি। বুঝতে পারছো? এটা কি ফরওয়ার্ড স্ল্যাশ না সব? না, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ আমি ভুলে গেছি, যাই হোক, মানে যে এরকম স্ল্যাশ, ঠিক আছে। আচ্ছা, তো বুঝতে পারছি ইমেজের কাহিনী কি বুঝছি। আজকে লাস্ট টপিকটা পড়ি, হ্যাঁ, হাইপার লিঙ্ক। দেখো হাইপার লিঙ্ক জিনিসটা একটু বুঝাই দিই। কলেজের ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে কিছু কিছু জায়গা আছে যেখানে এই যে যেটা উঠতেছে না মাউস কার্সার, এই মাউস কার্সারটা নিয়ে গেলে হাত হয়ে যাচ্ছে, যেখানে যেখানে গেলে হাত হয়ে যাইতেছে সবই হচ্ছে হাইপার লিঙ্ক। বুঝতে পারছি? এখন খেয়াল করো, আমি ডিপার্টমেন্ট নামে একটা পেজে ক্লিক করলাম, অন্য একটা পেজ লোড হয়েছে না? অন্য একটা পেজে যে আসছে সেটা কি সেম ওয়েবসাইট আছে নাকি ডিফারেন্ট ওয়েবসাইটে গেছে? হ্যাঁ, ওয়েবসাইট কি এই ওয়েবসাইটে আছে নাকি অন্য ওয়েবসাইটে চলে গেছে? ওয়েবসাইট কিন্তু সেম, কিন্তু পেজ আলাদা হয়েছে, কিন্তু ওয়েবসাইট এটাই আছে। এটা এক ধরনের হাইপার লিঙ্ক। আবার আরেকটা দেখো, এই পেজের মধ্যে দেখো, এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা লিঙ্কে ক্লিক করলাম, এখন কি সেম ওয়েবসাইট আছে না অন্য ওয়েবসাইটে গেছে? অন্য ওয়েবসাইটে চলে গেছে। তাহলে জিনিস কিন্তু দুইটা, একটা হচ্ছে সেম ওয়েবসাইটের অন্য একটা পেজে যাবে, আর আরেকটা হচ্ছে কি ডিফারেন্ট একটা ওয়েবসাইটে চলে যাবে। দুইটা না? তাহলে হাইপার লিঙ্ক হচ্ছে দুই প্রকারের হইতে পারে, ইন্টারনাল আর এক্সটার্নাল। আচ্ছা, এখন ইন্টারনালের ক্ষেত্রে হাইপার লিঙ্ক তো তোমরা জানো কোন ট্যাগ ব্যবহার করি আমরা? অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি, এ ট্যাগ আর কি। তো এরও একটা আবশ্যিক অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে HREF বা হার্ফ না বেটা, এটা হার্ফ তো বেটা HERF হয়, হার্ফ হার্ফ HERF, এটা হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স শর্ট ফর্ম যেটা, ঠিক আছে। HREF, হ্যাঁ। তো HREF এ দুই ধরনের, ইন্টারনালের ক্ষেত্রে শুধু লিখতে হবে পেজ নেম ডট HTML, এটা কিন্তু ইয়া না, এমটি ট্যাগ না, সো এটার কিন্তু ক্লিয়ার আছে, ক্লোজিং ট্যাগ আছে। এটা হচ্ছে ইন্টারনালের ক্ষেত্রে। আর এক্সটার্নালের ক্ষেত্রে HREF ইকুয়াল টু ফুল লিঙ্ক, ফুল লিঙ্ক লিখতে হবে স্ল্যাশ এ। ঠিক আছে? এখন এই যে ফাঁকা যে জায়গাটা আছে, এই যে এখানে একটা ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে কন্টেন্ট লেখার একটা জায়গা আছে না, এই জায়গায় আমি কি লিখবো? HREF এর ভ্যালু কি লিখবো সেটা তো আমি বুঝলাম। এই জায়গায় কি লিখবো? এই জায়গায় লিখবো হচ্ছে টেক্সট, টেক্সট, এই জায়গায় লিখবো হচ্ছে আমি টেক্সট। দেখছো? এবার এটা ব্যাখ্যা করে দেখো, এখানে কি লেখা আছে? ন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে কি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে? শুধু একটা টেক্সট লেখা আছে না? এই টেক্সটটা লিখতে হবে এখানে। বুঝতে পারছো? আর এই টেক্সটে ক্লিক করলে কোন ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে এখানে। ক্লিয়ার? যেমন
এইটার ক্ষেত্রে ইন্টারনালের ক্ষেত্রে এখানে কি টেক্সট লেখা, ডিপার্টমেন্ট, এটা লিখবো আমি কোথায়, এইখানে। আর ডিপার্টমেন্টে ক্লিক করলে কোন পেজে যাবে সেটা আমি লিখবো, কোন পেজে যাবে, এই যে ডিপার্টমেন্ট ডট এইচটিএমএল পেজে যাবে। এটা লিখবো আমি কোথায়, এটা লিখবো হচ্ছে আমি এই যে এই জায়গার মধ্যে, এইচআরইএফ এর মধ্যে, বুঝতে পারছো, এই জায়গায়। ঠিক আছে। এখন প্রশ্ন কিরকম থাকবে, প্রশ্ন থাকতে পারে ধরো এরকম বলবে যে তুমি একটা কলেজের হোম পেজ, ওয়েবসাইটের হোম পেজে আছো, এখান থেকে অ্যাডমিশন ডট এইচটিএমএল পেজে, কোন পেজে যেতে বলছে, অ্যাডমিশন ডট এইচটিএমএল পেজে যাওয়ার জন্য একটা হাইপার লিঙ্ক লেখো। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। একটা পরিপূর্ণ হাইপার লিঙ্ক তৈরি করতে গেলে তোমার দুইটা তথ্য অবশ্যই লাগবে। নাম্বার ওয়ান, কোন লেখাটার উপর ক্লিক করলে, ওই যে যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি, কোন লেখাটার উপর ক্লিক করলে, এই তথ্যটা অবশ্যই থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে লেখার উপর ক্লিক করলে কই যাবে সেই অ্যাড্রেসটা, সেটা তোমাকে থাকতে হবে। প্রশ্নে এই দুইটার মধ্যে কোনোটা যদি না দেওয়া থাকে তোমার বানাই লিখতে হবে। যেমন আমি মনে করি মাত্র যে উদ্দীপকটা বললাম সেটা কি বলছি, যে তুমি একটা কলেজের হোম পেজে আসো, সেখান থেকে অ্যাডমিশন টেস্টেবল পেজে যাওয়ার জন্য একটা হাইপার লিঙ্ক লেখো। আমি কি এখানে একবারও বলছি যে কোন লেখার উপর ক্লিক করলে যাবে অ্যাডমিশন টেস্টেবল পেজে? এটা কিন্তু আমি বলি নাই। সেটা যে আমি বলি না, তোমার বানাই লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো, এ, আচ্ছা এটা কি ইন্টারনাল হাইপার লিঙ্ক না এক্সটার্নাল হাইপার লিঙ্ক? ইন্টারনাল হাইপার লিঙ্ক। কেন, আমি হোম পেজ থেকে আমার ওয়েবসাইটের অ্যাডমিশন পেজে যেতেছি, তাহলে ইন্টারনাল। আচ্ছা ইন্টারনাল বোঝার আরেকটা সিস্টেম হচ্ছে, এরকম বলে দিবে প্রশ্নে ডট এইচটিএমএল, এভাবে বলে দিবে। তো যখন এরকম সামথিং ডট এইচটিএমএল বলে তুমি বুঝবে এটা কি ইন্টারনাল হাইপার লিঙ্ক। আর যখন ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবে https হাবিজাবি হাবিজাবি, হ্যাঁ বসো দেখা যাচ্ছে, অ্যাডমিশন ডট এইচটিএমএল, হ্যাঁ অ্যাডমিশন ডট এইচটিএমএল, মানে কোনো কিছুর সাথে ডট এইচটিএমএল থাকলে কি ইন্টারনাল হাইপার লিঙ্ক। আর এক্সটার্নাল কিভাবে বুঝবা, প্রশ্ন এরকম লেখা থাকবে যে www ডট এনইউ ডট এসি ডট বিডি, এরকম ফুল লিঙ্ক দেওয়া থাকবে, তখন বুঝবা কি এটা এক্সটার্নাল হাইপার লিঙ্ক। তো তাহলে ইন্টারনাল হাইপার লিঙ্কের ক্ষেত্রে মনে করে যে প্রশ্নটা আমরা একটু আগে বললাম সেটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, এ এইচআরইএফ ইকুয়াল টু, জাস্ট আমরা পেজের নামটা লিখবো অ্যাডমিশন ডট এইচটিএমএল। কোন লেখার উপর ক্লিক করলে যাবে সেটা কিন্তু বলে নাই, সো আমি রিলেভেন্ট একটা নাম দিলাম কি অ্যাডমিশন স্ল্যাশ এ। ক্লিয়ার? এখন যদি পরীক্ষায় বলে যে, যেমন একটা প্রশ্ন ছিল এরকম যে এডুকেশন বোর্ড লেখাটির উপর ক্লিক করলে www.educationboard.com ওয়েবসাইটে যায়, তাহলে এটা কি ইন্টারনাল না, সরি এক্সটার্নাল না, ফুল অ্যাড্রেস দেওয়া আছে। তখন সেক্ষেত্রে কি হবে, এ এইচআরইএফ ইকুয়াল টু, এখানে কিন্তু অবশ্যই https:// লিখতে হবে, তারপরে তুমি অ্যাড্রেসের নাম লিখবা, https:// www ডট ধরো eduboard.com। কোন লেখাটির উপর ক্লিক করলে বলে দিচ্ছে তো, এডুকেশন বোর্ড লেখাটির উপর ক্লিক করলে, এডুকেশন বোর্ড BOARD এই লেখাটির উপর ক্লিক করলে স্ল্যাশ এ। কোনো ইনফরমেশন যদি না থাকে তোমাকে বানায় লিখতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে এক্সটার্নাল। বুঝছি? তাহলে আজকে পর্যন্তই থাক, আমাদের আগামী ক্লাসে চতুর্থ শেষ হয়ে যাবে আশা করি। এরপর আমরা টেস্ট পেপার, মানে ম্যারাথন পরীক্ষা দেওয়া শুরু করবো আবার চতুর্থ অধ্যায়ের উপরে।